আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। গতকাল রাতে ডক্টর জয়শঙ্কর ঢাকা থেকে ফিরে এসে দেখা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। ঢাকার আলোচনার বিস্তারিত তার আগে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার বৈঠক হয়েছে, প্রায় 2-2.5 ঘন্টা বৈঠকের পর। তারপর রাতে তিনি যান শেখ হাসিনার সঙ্গে দেখা করতে। শেখ হাসিনার সঙ্গে দেখা করে তিনি ঢাকা সফরের আদ্যপ্রান্ত তিনি বলেন এবং কূটনৈতিক যত বিষয়গুলো আছে তাতে যা তার মনে হয়েছে যে এটা হতে পারে, ওটা হতে পারে, এটা ভাবছে, ও ওটা ভাবছে, এইগুলো নিয়ে খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করেন। এখন শেখ হাসিনা তিনি আমার ভিডিও দেখেন, তিনি বলেছেন আপনি নাকি বেয়াদব, আস্ত বেয়াদব। উনি বলেছেন যে আমি তো শুনিনি। মানে হ্যাঁ, উনি বলেছেন, আমাদের ডক্টর ইউনূস তিনি বলেছেন আপনি আস্ত বেয়াদব। তখন জয়শঙ্কর মুচকি হাসেন। শেখ হাসিনাও মুচকি হেসে বলেন দেশে ফিরি দেখাবো কে বেয়াদব, পালাতে পারবে না। সে তো জয়শঙ্কর তারপর আর কোনো কথা বলেননি। জয়শঙ্কর সমস্ত কথাবার্তা সেরে বেরিয়ে এসছেন। তিনি স্বল্প কথার মানুষ, কাজের কথা ছাড়া তিনি একটা কথা বলেন না। তিনি বেরিয়ে এসছেন। তবে যেটুকু তিনি বলেছেন যে ঢাকার মানুষকে, আমার দলের মানুষকে আশ্বস্ত করতে আমি খুব শীঘ্রই একটা ভাষণ দেব, জাতির উদ্দেশ্যে ভাষণ দেব। আমার দেশের জনতা, আমার যারা সমর্থক, যারা আওয়ামী লীগ কর্মী, আমি তাদেরকে আমি আশ্বাস করে দেব যে আমি যত শীঘ্র সম্ভব আমি ঢাকা ফিরছি, এবং সেটা যে কোনো দিন হতে পারে। যে কোনো দিন মানে যে কোনো দিন। এখন যে কোনো দিন বলতে উনি কি বলতে চাইছেন, মানে কতটুকু মানে মানে তিনি আস্থার সঙ্গে বলছেন সেটা উনিই বলতে পারবেন, আমি তো বলতে পারবো না। নিশ্চয়ই তার কাছে কোনো খবর আছে, সরকারি পর্যায়ে কোনো খবর আছে, যেটা আমরা কেউ জানতে পারছি না এবং আমরা জানতেও পারবো না। যেমন পাকিস্তান অ্যাটাকের সময় আমরা জানতে পারিনি, শেখ হাসিনা যাওয়ার সময়ও কিন্তু আমরা জানতে পারবো না। হঠাৎ দেখবেন উনি ঢাকা বিমানবন্দরে নেমে পড়েছেন। এখন তার প্রাথমিক কাজকর্মগুলো এখন চলছে, কূটনৈতিক কাজকর্মগুলো। এই যে আমাদের জয়শঙ্করজি ওখানে গেলেন, জয়শঙ্করজি তো এমনি এমনি যাননি, একটা শোকবার্তা আমাদের রাষ্ট্রদূত মারফত পাঠিয়ে দেওয়া যেত, অথবা আমাদের কোন একটা বিদেশ দপ্তরের প্রতিমন্ত্রী তিনিও গিয়ে হাজির হয়ে তিনি শেষকৃত্যের তার উপস্থিত হতেন। দেখুন, এরা এই যে খালেদা জিয়া ম্যাডাম মারা গেলেন, তারেক রহমান যে মাতৃহারা হলেন, মা চলে যাওয়া মানে পৃথিবী চলে যাওয়া, তার বিষয়ে কোনো সমালোচনা চলে না। তিনি 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন। সব মানুষ খারাপ ভালো, সব মানুষই বলবে তারও কিছু খারাপ ভালো আছে, কিন্তু সেটা এখন আলোচনা করার বিষয় নয়। তারেক রহমানের কাছে পৃথিবী শূন্য হয়ে গেছে। বাবা তো অনেকদিন আগেই হারিয়েছেন, এবার আকাশ জুড়ে তার ছিল মা, সেই মা তিনি হারালেন। সেখানে দাঁত বের করে এই সমস্ত লোকজন কিছু ওই যে হলে ছিল, আসিফ নজরুল ফজরুল, এরা হাসতে হাসতে এসে যেভাবে হ্যান্ডশেক করলেন, সেটা নিয়েও কিন্তু অসন্তোষ প্রকাশ করেছেন আমাদের ডক্টর জয়শঙ্কর। তিনি বলছেন একটা ভাবগম্ভীর পরিবেশে, একটা শোকার্ত পরিবেশে এরকম দাঁত বার করে যারা হাসতে হাসতে এসে
যারা একটুখানি হাত মেলানোর জন্য ঘেঁষাঘেঁষি করেন, গা ঘেঁষাঘেঁষি করেন, তারা কতটুকু মানুষের পর্যায়ে পড়েন সে ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ আছে। কিন্তু শেখ হাসিনাকে বলেছেন এটা, শেখ হাসিনাও একমত যে না, এটা যেটা হয়েছে অত্যন্ত খারাপ হয়েছে, ওনার মৃত্যু অত্যন্ত দুঃখজনক, এবং ওখানে যারা উপস্থিত ছিলেন তাদের যে আচরণ, সে আচরণও ঠিক বলে মনে হয়নি আমি যা খবর পেয়েছি। তারপর তো আপনি নিজে মুখে আমায় বলছেন। তো এই যে আপনাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, তিনি বলছেন এটা কোনো কূটনৈতিক বিষয় নয়। আরে মশাই, কূটনৈতিক বিষয় কোনটা নয়? কূটনৈতিক বিষয় তো এইটা যে একটা কূটনীতিক আর একটা অন্যজনের সঙ্গে মিলছে যখন, তখন কতটা তিনি আগ্রহের সঙ্গে মিলছেন, তাদের বডি ল্যাঙ্গুয়েজটা গোনা হয়। কে জোরে করমর্দন করলেন, কে শুধু হাত মেলালেন, কে বুকে জড়িয়ে ধরলেন, কার দিকে টেরা চোখে তাকালেন, কাকে দেখে মুচকি হাসলেন, কাকে ওভারলুক করলেন, সব কিন্তু কূটনীতিতে সব কিন্তু গোনা হয়। কত মিনিট আলোচনা করেছেন, কত মিনিট হ্যান্ডশেক করেছেন, কতবার গলায় জড়িয়েছেন, কতবার নিজের সঙ্গে সেলফি তুলেছেন। যেমন আমাদের ইতালির প্রধানমন্ত্রী, তিনি জর্জিয়া মেলোনি, তিনি প্রধানমন্ত্রী মোদির সঙ্গে তিনি সেলফি তুলে একেবারে পুরো টিকটক মাতিয়ে দিয়েছেন। কয়েক মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়েছে তার। যাই হোক, তো ওই হ্যালো হ্যালো মেলোডি, যেখানে উনি বলছেন হ্যালো মেলোডি, মানে মেলোনির মেলো আর মোদির মেলোডি। যাই হোক, এইগুলো মাপা হয়। তো এখানে কূটনীতির বাইরে কিচ্ছু হয় না, সব কূটনৈতিক বিষয়। আপনি যদি কূটনৈতিক ব্যাপারগুলো এড়িয়ে যেতে চান সেটা আলাদা ব্যাপার, কারণ সেটা আপনার ব্যর্থতা। আপনি পররাষ্ট্র উপদেষ্টা হয়ে আপনি এখনো কিছু করতে পারেননি, তার জন্য গতকালকে ইউনূস আপনাকে ব্যাপক ঝাড় দিয়েছে। সেটা আপনার জনগণ তারা জানে না, আপনি চেপে গেছেন, আপনার কাগজ চেপে গেছে। এখন আর ওই ডাস্টবিন শফিককে তো দেখা যায় না, তিনি কোথায় যে ডুব মেরেছেন তাকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। ব্যাপারটা কি হলো বুঝতে পারছি না। তো যাই হোক, এখন এই আমাদের তৌহিদ হোসেনকে ডক্টর ইউনূস বলেছেন যে আপনি একটা অপদার্থ, আপনার দ্বারা কিছু হবে না। এই খলিলুর রহমান সেই যে একটা বিমস্টেকে আমাদের একটা বৈঠকের ব্যবস্থা করেছিলেন, তারপর থেকে আপনার দ্বারা কোনো কাজই সম্পন্ন হয়নি। আপনি কেন ওই পদে আছেন, আমার তো এই নিয়ে নানান মনে প্রশ্ন জাগে বলে ব্যাপক ঝাড় দিয়েছেন তৌহিদ হোসেনকে। তৌহিদ হোসেন তারপরেতে একদম মাথা নিচু করে বেরিয়ে গেছেন। এগুলো তো আপনারা তো জানবেন না। তো সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে জামাত, এত ভারত বিরোধিতা, সবকিছুর মধ্যে কিন্তু ভারত বিরোধিতা খুঁজে বেড়ান। যা কিছু করছেন সব হচ্ছে ভারত বিরোধিতা। তো কালকে জামাতের আমির বলেছেন এখন ডিরেক্টলি ভারত বিরোধিতা কিছু করা যাবে না। যে কথা জামাত বলেছেন নেতা আমির যে কথা বলেছেন শফিকুর রহমান, সেই একই কথা বলেছেন তারেক রহমান। কালকে তারেক রহমানের কাছে শোক জানাতে গিয়েছিলেন আপনাদের ইসলামিক ছাত্র শিবির আর ছাত্র দল, এদের 8 জন প্রতিনিধি তারেক রহমানের সঙ্গে দেখা করে শোক জ্ঞাপন করেন এবং তাদেরকে তারেক বলে দেন, পরিষ্কার বলে দেন, এখন থেকে কোনো নির্বাচন না সম্পন্ন হওয়া অবধি, যতদিন না পর্যন্ত একটা ইনক্লুসিভ নির্বাচন হচ্ছে, ততদিন পর্যন্ত এই সমস্ত কথা, ভারত বিরোধী জিগির তোলা, ভারত বিরোধী কথা বলা, সমস্ত কিন্তু এখন বন্ধ মানে বন্ধ। এখন তারেক রহমান হয়ে গেছে ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী। তিনি যখন বলে দিচ্ছেন বন্ধ ছাত্র শিবিরকে, তাহলে এখন ছাত্র শিবির এদিকে জামাতের আমিরও বলে দিয়েছে ভারত বিরোধিতা করা যাবে না।
ফলে এবারে যে ডেসপারেশন যেটা আছে না, ডেসপারেশন ভেতরে যে কিছু হলে ভারতের দিকে একটা কামান রেখে দাও, এই ডেসপারেশনটা কিন্তু এবার একটুখানি কমে যাবে। এখন আর অত বলা যাবে না ভারত বিরোধী বক্তব্য অত করা যাবে না, বলা যাবে না। ডক্টর ইউনূসও এখন একটুখানি চেপে গিয়েছেন। ডক্টর ইউনূস, আপনি যে এত ভারত বিরোধিতা করলেন, এত আপনি মোদী সাহেবকে এত গালাগালি করলেন, আপনার তো কাজই ছিল হচ্ছে ভারত বিরোধিতা। অথচ আপনার নামে যখন ওই ফ্রান্সের ইলিয়াস, আমি ইলিয়াসের সুখ্যাতি করছি না মোটে, সে একটা দেশদ্রোহী, তো ইলিয়াস যখন আপনাকে গালাগাল করলো তখন কিন্তু আপনি তার চ্যানেল ফ্যানেল সমস্ত কিছু করে তাকে একদম বিগাড়ি করে দিলেন। তার মানে আপনি সমালোচনা শুনতে পারেন না। তাহলে এবার বুঝে দেখুন, সারা বিশ্ব থেকে যে সমস্ত ইসলামিক দলগুলো আপনাদের রয়েছে, আপনার তাবেরের কোয়ার্টারের লোকেরা রয়েছে, তারা যেভাবে মোদিজিকে আক্রমণ করে এবং ডিপ স্টেট যেভাবে খেলাধুলো করে, এ তো ফুটবল খেলা হয়, সেখানে নরেন্দ্র মোদীর ধৈর্য কতটা। এবং আমাদের দেশের মধ্যে যারা নরেন্দ্র মোদীকে গালাগাল করেন তিনি কিন্তু কিছু বলেন না, তার ধৈর্য এতটাই। কিন্তু যদি আপনি ভারত বা আমাদের ভারতবর্ষের কোনো ভারতবাসী যদি ভারতবর্ষের বিরুদ্ধে বলে, তাহলে তার থেকে খারাপ আর কেউ নেই। নরেন্দ্র মোদীকে আপনি বলতে পারেন, যা খুশি বলতে পারেন, ব্যক্তি নরেন্দ্র মোদী, কিন্তু ভারত মাকে কিছু বলতে পারবেন না। এখন মানুষের মধ্যে এই যে আমাদের একটা দেশাত্মবোধ করে তুলেছে। আমি বলেছিলাম না, অনেক আগে বলেছিলাম যে আমাদের একটা দরকার, অ্যানসেস্টার দরকার ছিল, পূর্বপুরুষের দরকার ছিল, যারা লৌহ কঠিন একদম শাসন করে রেখে দেবে পুরো সমাজটাকে, পুরো পরিবারকে শাসন করে রেখে দেবে। আমরা ভারতবাসীকে উনি একটা পরিবার করে দিয়েছেন এবং উনি হচ্ছেন আমাদের পরিবারের নেতা। আমরা মেনে নিয়েছি তিনি হচ্ছেন আমাদের পরিবারের নেতা। ফলে আপনারা যতই চেষ্টা করুন, আগামী আরো 2টো টার্ম যদি তার শরীর দেয়, তিনি আরামসে উনি প্রধানমন্ত্রী হয়ে দেশ শাসন চালাবেন এবং আপনাদের মতো যত জেহাদি আছে ইউনূস সাহেব আপনাদেরকে চাবুক লাগাবে। ইরানের খামেনির অবস্থা কিন্তু খুব খারাপ, জেনে রাখবেন। ফলে ইরানে যাওয়ার যে আপনার একটা মৃদু প্রচেষ্টা ছিল না, সেটা কিন্তু আর হবে না। কারণ কোনদিন ইরান দেখবেন খামেনি দেখতেন দৌড় দিয়েছে, কারণ খামেনির দেশের একেবারে ছেলেরা এখন রাস্তায়, আমি বলেছিলাম রাস্তায় ওর দিকে বেড়াচ্ছে দেয়ালে যে যত পারো বোম মারো ইসরায়েল, ওই মোল্লাগুলোদের উপরে, এরাই হচ্ছে সমস্ত দেশের শত্রু। আপনার দেশের শত্রুগুলো হচ্ছে আপনি এবং আপনার জিহাদি এই মোল্লাগুলো। ফলে কামাগাজি ড্রোন যখন পড়বে না, তখন এই কামাগাজি ড্রোন গুলোর শব্দ দেখবেন যে আপনার ওই জিহাদি গুলো সমস্ত লুঙ্গি তুলে একেবারে বঙ্গোপসাগরে যাচ্ছে। আমার খুব ইচ্ছে একটা ব্রহ্মোস অন্তত আপনার যমুনার ধারে কাছে মারুক, একটা মোটামুটি একটা পুকুর করে দিই। সেটা কবে হবে আমার এই স্বপ্ন পূরণ কবে হবে আমি জানি না, কিন্তু আমি চাই এই স্বপ্ন পূরণটা হোক। এপাশ থেকে ওপাশ হলে, উনি তো বলে এসছেন যে এপাশ থেকে ওপাশ যদি হয় তাহলে 71-এর পুনরাবৃত্তি ঘটবে। তার 71-এর পুনরাবৃত্তি ঘটা মানে কামাকাজি ড্রোন এবং মিসাইল এবং ব্রহ্মস, পিনাকা, আকাশ তীর, যা যা আমাদের স্টকে আছে সব মেরে দেবে একটা করে। টেস্টিং হবে, টেস্টিং গ্রাউন্ড হবে কিন্তু কোনটা? বাংলাদেশ নয়, পূর্ব পাকিস্তান। যাই হোক, ভালোই সব মিটে গেলে ভালো। একটু জিহাদি ফেহাদি কমিয়ে দিয়ে ইনক্লুসিভ নির্বাচনের ব্যবস্থা করুন, যাতে আপনি কিছুটা হলেও দয়ার পাত্র হতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। শেখ হাসিনার অপেক্ষা করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এই বিষয়টি অনেকটা হাইপোথেটিক্যাল। কল্পনা শক্তি বা যেটিকে বলা হয় যুক্তিবিদ্যা বা দর্শন, অথবা যেটিকে তর্ক শাস্ত্র বলি আমরা,
ঠিক সেই আলোকে আজকের এই বিষয়টি আলোচনা করার চেষ্টা করব, পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে। শিরোনামটা খুব সহজে বলে নেই। শিরোনামটা হলো শেখ হাসিনা তার যে কর্মকাল, বিশেষ করে 2014 থেকে 2024, এই 10টি বছর তিনি যে সুস্থ ছিলেন, কর্মক্ষম ছিলেন এবং আততায়ীর হাতে খুন হননি, এটা জামায়াত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরের দয়া এবং করুণা। বোঝার চেষ্টা করুন, সজ্ঞানে বলছি, যুক্তি দিয়ে বুঝিয়ে বলবো। দ্বিতীয় যে বিষয়টি, সে বিষয়টি হলো তিনি যে গণভবন থেকে হেলিকপ্টারে করে প্রাণ নিয়ে দিল্লি পর্যন্ত যেতে পেরেছেন, এটাও জামাতের দয়া, করুণা অথবা দুর্বলতা কিংবা ভুল। এটুক পর্যন্তই। মানে প্রথমটা হলো যে তিনি এই পুরো সময়টিতে 14 থেকে 24 পর্যন্ত জামাতের করুণা দয়ায় বেঁচে ছিলেন, আততায়ের হাতে নিহত হননি। আর শেষের দিন অথবা শেষের 2 দিন তার জীবনে যা হয়েছে 2024 সনের আগস্ট মাসের 4 তারিখ এবং 5 তারিখ, তো ওই সময়টাতে তার যে কার্যকাল, সেই কার্যকালটিও ঘটেছে আবার বলি জামাতের দুর্বলতা, অক্ষমতা, জামাতের ভুল, অথবা জামাত করুণা করেছে বা চায়নি এরকম একটা ঘটনা ঘটুক। এই বিষয়টি আমাদের গ্রাম বাংলায় যেভাবে পালা গান হয়, গ্রাম বাংলায় যেভাবে বিচার গান হয়, তর্ক বিতর্ক হয়, অথবা ধরুন দর্শন শাস্ত্রে যেভাবে দার্শনিকরা একটি জটিল বিষয় নিয়ে তার পক্ষে এবং বিপক্ষে তর্ক যুক্তি উপস্থাপন করেন, ঠিক সেইভাবেই আমি আজকের এই বিষয়টি প্রমাণ করার চেষ্টা করব। আপনারা দেখেছেন, প্রথম বিষয়টি নিয়ে আলোচনা করি 14 থেকে 24 পর্যন্ত। তো 14 থেকে 24 পর্যন্ত যদি জামাতের কর্মকাণ্ড দেখেন, তাহলে দেখবেন যে একটি গুপ্ত সংগঠন রূপে তাদের যে অনবদ্য সফলতা, এই সফলতা আমার সমসাময়িক রাজনীতিতে বাংলাদেশে এবং দেশের বাইরে আমি যতটুকু পড়াশোনা করেছি, অন্য কোনো প্রতিষ্ঠানকে গত 100 বছর আমি এইভাবে সফল হতে দেখিনি। তারা একদিকে ডিজিএফআই এর সাথে সম্পর্ক রেখেছে, অন্যদিকে প্রশাসন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, জুডিশিয়ারি, মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশন, তাদের সবার সঙ্গে সম্পর্ক রক্ষা করেছে এবং সেই সম্পর্কটি ছিল ট্রাস্ট অর্থী। তা না হলে যেদিন শেখ হাসিনা যাবেন, ওই দিন সেনাপ্রধানের পক্ষ থেকে যখন যোগাযোগ করা হলো জামাতের নেতাদের সঙ্গে, এবং সরাসরি জামাতের নেতারা ক্যান্টনমেন্টে চলে গেলেন নির্ভয়ে নিশ্চিন্তে। সম্পর্কটা যদি স্বাভাবিক না থাকতো ওখানে যাওয়ার কথা নয়। বোঝার চেষ্টা করুন। একইভাবে তারা এই গত 10টি বছর ধরে আওয়ামী লীগের জুলুম, অত্যাচার, নির্যাতনের পরেও তারা আওয়ামী লীগের সাথে সম্পর্ক রেখেছে, বিএনপির সাথে সম্পর্ক রেখেছে, জেলে গেছে, জুলুম গেছে, কিন্তু কারোর সঙ্গে সম্পর্কটা নষ্ট করেনি। ফলে বিএনপির একেবারে কে পয়েন্টগুলো, ধরুন তারেক রহমান সাহেবের একেবারে ঘরের মধ্যে, বেগম জিয়ার একেবারে ঘরের মধ্যে, আবার শেখ হাসিনার ঘরের মধ্যে, 3 জায়গাটিতেই জামাতের লোকজন ছিল, এখনো আছে, টিল নাও। এবং যারা শেখ হাসিনার সঙ্গে ছিলেন তাদের কিছু অংশ সাম্প্রতিককালে ছাত্র শিবিরের কিছু অংশ বের হয়ে এসেছে এবং আমরা তাদেরকে দেখতে পাচ্ছি। তার মধ্যে ডাকসুর ভিপি সাদিক কায়ুম অন্যতম। ইরান যেভাবে প্রক্সি যুদ্ধ চালায়, ঠিক একইভাবে
বাংলাদেশের রাজনীতিতে জামাতের অন্তত 6 থেকে 7টি প্রক্সি গ্রুপ রয়েছে, সব দলের মধ্যে, সব পেশায়, সব শ্রেণীতে এবং সব জায়গাতে। তো সেই দিক থেকে আপনি চিন্তা করুন, আমি নিজের কথা বলি, শেখ হাসিনার সাথে আমার সম্পর্ক বহুদিনের, কিন্তু কখনো তার পাশে দাঁড়িয়ে একটা ছবি তুলবো এই সাহস আমার কখনো হয়নি, এই সুযোগও কখনো আমার হয়নি। একটি দলের মনোনয়ন লাভ করা সেই দলের প্রধানের সঙ্গে সর্বোচ্চ সম্পর্কের একটা প্রমাণ। তো যেহেতু আমি আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছি, সম্পর্ক না থাকলে তো পেতাম না। আবার যেন তেন নয়, আমার নির্বাচনী এলাকা পটুয়াখালী নয়, সদরপুর, চরভদ্রাসন, এই দুটো উপজেলাকে নিয়ে গঠিত ছিল 2006-7 সনে 111-এর আগে। তো যখন 11-এর সময় সিটটা চলে গেল, মানে একটা সিট কমে গেল ফরিদপুরে, ভাঙ্গার সাথে অ্যাড হয়ে গেল, তখন শেখ হাসিনা, মাননীয় আওয়ামী লীগ সভানেত্রী, তিনি এই সিদ্ধান্ত নিলেন যে আমাকে পটুয়াখালীতে এবং তার অত্যন্ত প্রিয় ভাজন একজন মানুষ আখম জাহাঙ্গীর হোসেন, তাকে না দিয়ে আমাকে মনোনয়ন দেবেন। তো বুঝেন সম্পর্কটা কোন পর্যায়ে ছিল। কিন্তু তারপরেও কোনোদিন বঙ্গভবনে গিয়ে, গণভবনে গিয়ে তার সঙ্গে একটা ছবি তোলা, পার্লামেন্টে তার সঙ্গে একটা ছবি তোলা, বা আমার স্ত্রী সন্তানদেরকে নিয়ে তাদের অনেক আবদার ছিল। এবং যারা যে দল করে তাদের সবসময় একটা আবদার থাকে যে চলো নেতার সঙ্গে বা নেত্রীর সঙ্গে একটু দেখা করে আসি। এটা পরিবারের, প্রতিটি পরিবারে থাকে। তা আমার আসলে কখনো সাহস হয়নি গণভবনে গিয়ে আমার স্ত্রী সন্তানদেরকে নিয়ে শেখ হাসিনার সঙ্গে দেখা করতে যাবো, এই সাহসই আমার হয়নি। তো হায়ারা চিন্তা করুন যে সাদিক কাইয়ুম থেকে শুরু করে যে সকল জামাতের নেতা বা শিবিরের নেতা যারা গুপ্তভাবে আওয়ামী লীগের সঙ্গে মিশেছিলেন, তারা ওবায়দুল কাদের, এমনকি ওবায়দুল কাদের সঙ্গে আমার কোনো ছবি নেই। ওবায়দুল কাদের সাহেব আমার অফিসে এসেছেন বহুবার, কিন্তু কখনো তার সঙ্গে আমার ছবি হয় না। আমার গাড়িতে তিনি সারা বাংলাদেশ চষে বেরিয়েছেন। আমরা পাশাপাশি বহু জায়গায় ভ্রমণ করেছি। পার্লামেন্টে যখন তিনিও এমপি, আমিও এমপি, তিনি মহাসচিব হওয়ার আগে বা মন্ত্রী হওয়ার আগে তার সঙ্গে আমার একটা অসাধারণ সুন্দর সম্পর্ক ছিল। আবার যখন মন্ত্রী হলেন তখন আমি যেহেতু ওই সংসদীয় কমিটি, যোগাযোগ মন্ত্রণালয়ের সংসদীয় কমিটিতে ছিলাম, কাজেই তার সঙ্গে আমার যে সম্পর্কটা অসাধারণ, কিন্তু তার সঙ্গে আমার কোনো ছবি নেই। কিন্তু জামাতের অনেক নেতার সঙ্গে, শিবিরের অনেক নেতার সঙ্গে ওবায়দুল কাদেরের ছবি এবং সম্পর্ক ছিল। এখন যে নেই সেটা আমি বলতে পারবো না। তো বোঝার চেষ্টা করুন যে তারা এই যে ওবায়দুল কাদের থেকে শুরু করে, শেখ হাসিনা থেকে শুরু করে, সবার একেবারে ঘরের মধ্যে তারা ঢুকে যেতে পেরেছিলেন, এবং 1 to 1 সাদিক কাইয়ুম সাহেবের মতো একজন তরুণ মানুষ শেখ হাসিনার সঙ্গে দাঁড়িয়ে ছবি তোলার মতো সুযোগ তার হয়েছিল, সম্পর্ক তার ছিল। তো সেই অর্থে আমি প্রথম যে যুক্তি দিচ্ছি যে তারা ইচ্ছে করলে সেই আওয়ামী লীগ নেতাদেরকে, ইনক্লুডিং শেখ হাসিনাকে, আসলে বিষ খাইয়ে মারতে পারতেন। এটা কোনো ব্যাপারই ছিল না। এবং বিষ খাইয়ে মারা ছাড়াও অনেক টেকনিক রয়েছে। আপনার ধরেন হাতের উপরে কিছু বিষ আপনি রাখলেন, সেটা ফু দিলেন, মানে অন্যজনের নাকে মুখে লেগে গেল, সে আস্তে 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 অসুস্থ হতে থাকলো। এরকম অসংখ্য ঘটনা রয়েছে। এখন জামাত এই কাজগুলো, অর্থাৎ আওয়ামী লীগের নেতাদেরকে যদি তারা মারতে চাইতো 14 থেকে 24 পর্যন্ত, তাদের বহু টেকনোলজি ছিল, অনেক ওষুধ ছিল, অনেক দোয়া ছিল, অনেক কুফরি কালাম ছিল, তারপরে কালো জাদু ছিল, বান ছিল, টোনা ছিল, যেটা কাছাকাছি কারো চুল এনে, কারো নখ এনে, কারো কাপড়ের একটু অংশ এনে, এই আমরা যে বিভিন্ন কুফরি কালামকে বিশ্বাস করি, এটা ইসলাম কিন্তু অস্বীকার করে না। স্বয়ং আল্লাহ রাসূলকে বান মারা হয়েছিল। তো জামাত ইচ্ছা করলে শেখ হাসিনাকে বান মারতে পারত, শেখ হাসিনাকে বিষ খাওয়াতে পারত, শেখ হাসিনার ঘরের মধ্যে মানে আরো অনেক কিছু গোকরা সাপ ছেড়ে দিয়ে আসতে পারত। ইট ডাজ নট ম্যাটার। কিন্তু জামাত উদারভাবে এই কাজগুলো করেনি।
এই জন্য আসলে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার উচিত জামাতের প্রতি কৃতজ্ঞ থাকা। দিস ইজ ওয়ান। সেকেন্ড থিং হলো, যখন শেখ হাসিনা চলে গেলেন, এই চলে যাওয়ার যে সময়টি অবস্থা দৃষ্টি মনে হয় যে 3 তারিখ থেকে 2024 সনের আগস্ট মাসের 3 তারিখ থেকে পুরো ঘটনাপুঞ্জি জামাতের নিয়ন্ত্রণে ছিল। কোন মহল্লায় কয়জন সংগ্রামী থাকবে, কোন জায়গাতে পুলিশ কি ব্যবহার করছে, মিলিটারি কি ব্যবহার করছে, কোথায় গোলাগুলি হচ্ছে, সব কিছু মানে তাদের নখদর্পণে ছিল। সেই অর্থে শেখ হাসিনার যে পালানোর সময় এবং গণভবনের দরজা খুলে যাওয়ার সময়, হাজার হাজার মানুষ ভিতরে ঢুকে যাওয়ার সময়, এর মধ্যে পার্থক্য মাত্র 30 মিনিট, অনলি 30 মিনিট। তো আজ আমরা যেভাবে প্রশাসনে সব জায়গাতে জামাতের জয় জয়কার দেখতে পাচ্ছি, সর্বত্র থানা, পুলিশ, প্রশাসন থেকে শুরু করে কোথায় না, সব জায়গাতে শুধু জামাত আর জামাত। তো ওই সময়টা তো নিঃসন্দেহে যেখানে সেনাবাহিনীর প্রধান জানতেন না যে শেখ হাসিনা পালিয়ে যাচ্ছে, তারপর যেখানে স্বয়ং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনিও জানতেন না যে শেখ হাসিনা পালিয়ে যাচ্ছে। তিনি আশা করেছিলেন যে তার সাথে দেখা করতে আসবে বা জরুরি অবস্থা জারি হবে ইত্যাদি, তিনি বসেছিলেন। কিন্তু তিনি পালিয়ে যাচ্ছেন এটার যে গোয়েন্দা রিপোর্ট, এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে সর্বত্রই একেবারে ভেরি ভেরি সেন্সিটিভ জায়গাগুলোতে জামাতের লোকজন বসানো এখন আছে এবং আগেও ছিল। ফলে আমি একটা জামাত থেকে বের হয়ে একটা জাস্ট সাবস্টিটিউট অথবা যাকে বলা হয় প্রক্সি যে রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের একজন নেতার সঙ্গে আমার দেখা হলো, কথা হলো। তো বিএনপির অনেক লোক যেটা জানে না, কিন্তু সেই নেতার মোবাইলে মুহূর্তে মুহূর্তে ছবি আসছিল যে খালেদা জিয়ার, বেগম খালেদা জিয়ার এভার কেয়ারের শরীরের অবস্থা কি, অর্থাৎ ওই রুমের মধ্যে তিনি কেমন আছেন, কি অবস্থা আছেন, কতটুকু আছেন, অর্থাৎ ঘন্টায় ঘন্টায় তার কাছে খবর আসছিল। জামাতের একজন প্রক্সি যে রাজনৈতিক দল, সেই দলের একজন নেতা। একই সঙ্গে তিনি সরকারের গুরুত্বপূর্ণ যারা গোয়েন্দা সংস্থা আছে তাদের সবার সঙ্গে তিনি যোগাযোগ করছিলেন এবং তার সঙ্গে সবাই যোগাযোগ করছিল। তা আমি দেখলাম যে আমি কতটা হাদারাম, কতটা বোকারাম, মানে বোকারাম দেউড়ি। আজ পর্যন্ত যে জায়গাগুলোতে তারা অহরহ ঘোরাফেরা করে সেই জায়গাগুলো আমি চিনি না। আমি এই শহরে মানে যখন সাংবাদিকতা শুরু করেছি তখন হয়তো এখন অনেক যারা মানে ডিজিএফআই এর খবর নিয়ে তারপরে খুব বিখ্যাত বিখ্যাত সাংবাদিক হয়ে গেছেন। তো 1986-এ আমার সাংবাদিকতার ক্যারিয়ার শুরু। তখন এই যে এখন যে সকল বিশ্ববিখ্যাত অনুসন্ধানী সাংবাদিক, তারা হয়তো স্কুলে পড়তেন 5, 4, 5, 6, 86-তে, নট মোর দ্যান দ্যাট। তারা কি করে এই খবরগুলো পেয়ে 1 মিনিটের মধ্যে সারা বাংলাদেশ তোলপাড় করে দিচ্ছে, আমি সেগুলো বুঝতে পারছি না এখন পর্যন্ত। আর আমি এইগুলো নিয়ে আবার পরে কলাম লিখছি পত্রপত্রিকা, আবার মানুষ আমার মতো বোকাশোকা মানুষ সে সম্পাদকীয় পড়ছে। তো এই যে একটা চতুরতা, ক্লেভারনেস, যেটাকে বলা হয় ক্যানিং, এই বুদ্ধি বর্তমান জমানাতে রাজনীতিতে একেবারে প্রমাণিতভাবে কেবলমাত্র জামাতের আছে, অন্য কারোর নেই। তো সেই দিক থেকে আমার কাছে মনে হচ্ছে মানে কোনো তথ্য প্রমাণ নেই, কোনো অকাট্য দলিল নেই, কিন্তু এই যে যুক্তির বিষয়ে আমার কাছে মনে হচ্ছে যে তারা জামাত অনেককে ছাড় দিচ্ছে, অনেককে দিচ্ছে না, অনেককে তারা যাকে বলা হয় একটা ওয়াক ওভার দিচ্ছে, অনেকের জন্য রাজনীতিতে একটা স্পেস খালি রেখেছে, অনেকের জন্য রাজনীতির সকল দরজাগুলো বন্ধ করে দিয়েছে এবং পুরো জিনিস ডান হাতে বাম হাতে খেলছে। এবং সেই অর্থে
আওয়ামী লীগকে নিয়েও 2014 সন থেকে জামাত যেভাবে খেলছে, 2025 সনে এসে সেটা আওয়ামী লীগ কতটুকু বুঝতে পেরেছে এবং জামাতের প্রতি কতটা কৃতজ্ঞ কিংবা কতটা ক্রোধে অন্ধ, এটা আমি জানি না। তবে তাদের কর্মকাণ্ডে যেহেতু তারা দেশের বাইরে আছে সেটা বোঝা যাচ্ছে না, কিন্তু জামাত যেহেতু দেশের মধ্যে আছে আমরা স্পষ্টত বুঝতে পারছি যে জামাত খুব সহজে কোনো কিছু ছাড়ায় অভ্যস্ত নয়। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।